স্টুডেন্টস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা আমাদের ইংরেজি পড়া শুরু করব। তো আজকে আমরা ইংরেজি কি পড়বো বলো তো? আজকে আমরা ইংরেজি তোমাদের ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বই থেকে পড়ব। তো তোমরাও তোমাদের ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইটি বের করো। তো আজকে আমরা ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইয়ের 40 পৃষ্ঠাটা পড়ব। তো তোমরাও তোমাদের বইয়ের 40 পৃষ্ঠাটা বের করো। তো 40 পৃষ্ঠায় কি আছে একটু তোমরা বলো তো? 40 পৃষ্ঠায় দেখো এখানে প্রশ্ন আছে। তো আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সহকারে পড়ব। তো প্রথম প্রশ্নটা দেখো তো কি বলেছে, ইজ দেয়ার এনিবডি অন দ্য রোড। তো এই প্রশ্নটার উত্তরটা কি হবে? ইয়েস দেয়ার। দেখো এখানে আর দেয়া আছে, তো ইজ দেয়ারের সাথে এখানে আর হবে না, উত্তরটা কি হবে? দেয়ার ইজ। তাহলে তোমরা তোমাদের বইয়ে এই জায়গাটুকু একটু ঠিক করে ফেলো। ইয়েস দেয়ার ইজ সামবডি অন দ্য রোড। তো প্রথম লাইনটা যে প্রশ্ন আমরা কি করে বুঝলাম বলো তো? দেখো সেন্টেন্সটার শেষে কোয়েশ্চেন মার্ক দেয়া আছে। তো প্রথম লাইনটা প্রশ্ন, নিচের লাইনটা হলো উত্তর। তো এইভাবে এখানে 5টি প্রশ্ন দেয়া আছে এবং 5টি উত্তর দেয়া আছে। তো আসো আমরা এখন পড়ি। ইজ দেয়ার এনিবডি অন দ্য রোড। তাহলে আমরা উত্তরটা কি বলবো বলো তো? ইয়েস দেয়ার ইজ সামবডি অন দ্য রোড। দেয়ারের সাথে এখানে আর হবে না, দেয়ারের সাথে ইজ হবে। তো দ্বিতীয় প্রশ্নটা বলছি, ইজ দেয়ার এনিবডি আন্ডার দ্য ট্রি? নো দেয়ার ইজ নোবডি আন্ডার দ্য ট্রি। তো তোমরা দেখো পাশের ছবিগুলোর দিকে তাকালেও বুঝতে পারবে, দেখো গাছের নিচে কেউ নেই। তাহলে উত্তরটা আমাদের কি বলতে হবে? নো দেয়ার ইজ নোবডি আন্ডার দ্য ট্রি। 3 নম্বর প্রশ্নটা বলছি, দেখো 3 নম্বরের প্রথমে যে প্রশ্নের ইজ আইএস, এখানে সেন্টেন্সের শুরুতে কি হবে? আইটা বড় হাতের হবে। তো ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম। তাহলে উত্তরটা আমরা কি বলবো? দেখো তো রুমের মধ্যে কি একজন আছে, তাহলে বলবো ইয়েস দেয়ার ইজ সামবডি ইন দ্য রুম। আবার বলি, ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম। তাহলে উত্তরটা আমরা বলবো ইয়েস দেয়ার ইজ সামবডি ইন দ্য রুম। তারপরে প্রশ্ন দেখো, হু ইজ কলিং মিস্টার জালাল। তাহলে আনসারটা কি বলবো? সামবডি ইজ কলিং মিস্টার জালাল। তারপরে প্রশ্ন দেখো, হু ক্যান ডো দ্য সাম। আমরা আনসারটা বলবো নোবডি ক্যান ডো দ্য সাম। তো 40 পৃষ্ঠাটা আমরা পড়লাম। এখন সবাই তোমাদের ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ বইয়ের 41 পৃষ্ঠাটা বের করো। তো 41 পৃষ্ঠায় কি আছে একটু তোমরা দেখো তো। 1 নংটা আমরা বলছি, ফিল আপ দ্য গ্যাপস উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার্স। আমরা চাইলে এখানে কি ছবিগুলোর সাহায্যে নিয়ে এই শূন্যস্থানটা পূর্ণ করতে পারি। তো এখানে তো এখন বইয়ে ছবি দেয়া আছে, আমাদের পরীক্ষার সময় কি এই ছবিগুলো দেয়া থাকবে না, তখন কি আমাদের আরেকটা নিয়ম আছে মনে রাখার জন্য, ওই নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষার সময় এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে পারি। তো দেখো প্রথম লাইনটা কি, ইজ দেয়ার এনিথিং ইন দ্য বাস্কেট। তো এটা কিন্তু একটা প্রশ্ন, কারণ শেষে কি কোয়েশ্চেন মার্ক চিহ্ন দেয়া আছে। আর নিচে লাইনটা দেখো, নো দেয়ার ইজ ড্যাশ ইন দ্য বাস্কেট। আর এটা হলো আনসারের লাইনটা। তো এই উত্তরের লাইনটা এখানে শূন্যস্থানের মতো দেয়া আছে। তো এখানে প্রতিটা দেখো শূন্যস্থানের প্রথম লাইনটা যে প্রশ্ন এবং নিচের লাইনটা উত্তর, এবং এই লাইনটাকেই শূন্যস্থান বানানো হয়েছে। তো এই উত্তরগুলো আসো আমরা বোর্ড থেকে পড়ে নিই, কারণ কি এই উত্তরগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। তো দেখো প্রথমটা এ নাম্বারটা আমি বলছি। তো এ নাম্বারের আগে আমি প্রশ্নটা একবার বলবো, তারপর উত্তরটা আমরা বোর্ড থেকে পড়বো। তো ইজ দেয়ার এনিথিং ইন দ্য বাস্কেট। তো এই লাইনের দেখো উত্তরটা কি, নো দেয়ার ইজ ড্যাশ ইন দ্য বাস্কেট। তাহলে আমরা কি বলবো? নো দেয়ার ইজ নাথিং ইন দ্য বাস্কেট। তো তোমাদের আরেকটা জিনিস ঠিক করতে হবে, দেখো বাস্কেট বানানটায় দেখো উত্তরে ভুল আছে, BASKE এখানে আর দেয়া আছে, KE টি হবে। তো এই যে বাস্কেট বানানটা আমি ঠিক করে লিখেছি, তোমরাও তোমাদের বইয়ে বাস্কেট বানানটা ঠিক করে লিখো। তারপরে বি নাম্বারটা বলছি, প্রশ্নটা আগে বলবো, তারপর আমি শূন্যস্থানের উত্তরের লাইনটা বলবো। ইজ দেয়ার এনিথিং ইন দ্য গ্লাস। তো এর উত্তরটা কি হবে দেখো তো, ইয়েস দেয়ার ইজ ড্যাশ ইন দ্য গ্লাস। তাহলে আমরা এই ড্যাশে কি লিখবো? ইয়েস দেয়ার ইজ সামথিং
ইন দ্য গ্লাস। তারপর সি নাম্বারটা দেখো, আমি প্রশ্নটা বলছি, ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল। তাহলে এই সি নাম্বারের উত্তরটা কি হবে? দেখো সি নাম্বারটা আমরা বোর্ড থেকে বলছি, নো দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল। তারপর ডি নাম্বারটা দেখো, ইজ দেয়ার এনিথিং। তোমরা সবাই তোমাদের বই আবার আরেকটা জিনিস খেয়াল করো, ডি নাম্বারে দেখো লেখা আছে ইজ দেয়ার এনিথিং। তো এখানে এনির সাথে থিং কথাটুকু কেটে দাও, এখানে হবে এনি ওয়ান। থিংটাকে কাটা দিয়ে তোমরা কি লিখবে? ওয়ান লিখবে। ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা আমরা কি বলবো? ইজ দেয়ার এনি ওয়ান ইন দ্য রুম। তাহলে উত্তরটা আমরা যে বলবো, দেখো কি বলবো ডি নাম্বারে, ইয়েস দেয়ার ইজ সামওয়ান ইন দ্য রুম। তারপর ই নাম্বারটা দেখো, প্রশ্নটা বলছি, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ফিল্ড। তাহলে ই নাম্বারে কি হবে? এটা নো দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফিল্ড। এফ নাম্বারটা দেখো, ইজ দেয়ার এনিবডি অন দ্য রোড। তো এফ নাম্বারের দেখো আনসার লাইনটা কি হবে? ইয়েস দেয়ার ইজ সামবডি অন দ্য রোড। তারপর জি নাম্বারটা দেখো, ইজ দেয়ার এনিবডি আন্ডার দ্য ট্রি। তো জি নাম্বারে দেখো শেষে একটা কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে, কারণ প্রথম লাইনটা তো প্রশ্ন, আর প্রশ্নের শেষে কি হয়? কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিতে হয়। তো তোমরা তোমাদের বইয়ে এই জায়গাটুকু একটা প্রশ্নবোধক দিয়ে রাখো। তো এখন উত্তরটা দেখো, আমরা বোর্ড থেকে বলি জি নাম্বারের, নো দেয়ার ইজ নোবডি আন্ডার দ্য ট্রি। তো এই যে আমরা শূন্যস্থানগুলো পড়লাম, তো এখানে হয়তো ছবিগুলো দেখে আমি সহজেই বলতে পারি যে কখন ইয়েস কখন নো কিভাবে হবে। তো পরীক্ষার সময় তো আমার এই ছবিগুলো থাকবে না। তো আমরা মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আছে, যে প্রশ্নটাই দেখো এ নাম্বারটা বলছি, ইজ দেয়ার এনিথিং। তো প্রশ্নে যখন এনিথিং থাকবে, উত্তরটা যদি নো হয় তাহলে আমরা শূন্যস্থানে লিখব নাথিং। প্রশ্নে এনিথিং থাকলে উত্তরের শুরুতে যদি আমাদের নো থাকে তাহলে শূন্যস্থানের ভিতরে আমরা কি লিখব? নাথিং। ঠিক আছে, তারপরটা দেখো বি নাম্বার প্রশ্নটা আছে এনিথিং। তো এনিথিং থাকলে যখন সাম হবে তখন আমরা কি লিখব? এনিথিং প্রশ্নে থাকলে আর উত্তরে যখন ইয়েস হবে তখন আমরা লিখব সামথিং, কারণ ইয়েস থাকলে আমাদের শূন্যস্থানে হয় সাম, আর সেই সাথে প্রশ্নে যখন এনিথিং থাকবে তখন হবে সামথিং। এখন প্রশ্নে যদি বলে এনি ওয়ান, তাহলে ইয়েস থাকলে আমরা শূন্যস্থানে লিখতে পারি সাম ওয়ান। ঠিক আছে, তো সি নাম্বারে দেখো কি আছে প্রশ্নে এনিথিং। তো এখানে নো এর জন্য আমরা কি লিখব? নাথিং। প্রশ্নে এনিথিং থাকলে উত্তরটা হবে নো এর জন্য নাথিং। তারপর দেখো ডি নাম্বারটা বলছি, ইজ দেয়ার এনিওয়ান। তোমরা কি সবাই ডি নাম্বারটা ঠিক করেছো? তো এখানে প্রশ্নে এনিথিং না হয়ে কি হবে? এনি ওয়ান। তো প্রশ্নে যেহেতু ওয়ান আছে তাহলে ইয়েস এর জন্য আমি কি লিখতে পারি? সাম ওয়ান। এই ওয়ানটা কিন্তু আমাদের প্রশ্নেই দেয়া থাকবে। এখন আমাদের মনে রাখতে হবে কি, যে ইয়েস থাকলে আমাদের শূন্যস্থানে সাম বসাতে হবে। তো ইয়েস থাকলে আমরা কি লিখব? সাম ওয়ান। ঠিক আছে, তারপর দেখো ই নাম্বারটা, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ফিল্ড। তো ই নাম্বারের উত্তরে দেখো শুরুতে কি আছে? নো। তাহলে নো থাকলে কি হবে? নো। নো থাকলে কি হবে? নাথিং হবে না, কারণ প্রশ্নটা যদি এনিথিং থাকতো তাহলে উত্তরে হতো নাথিং। যেহেতু এখানে প্রশ্নে আছে এনি ওয়ান, তাই আমাদের উত্তরটা হবে কি? নো ওয়ান। এখন তোমরা দেখো নোটা আমার শূন্যস্থানের বাইরে আছে, তাহলে শূন্যস্থানের ভিতরে শুধু আমরা কি লিখব? ওয়ান। ঠিক আছে, তো এফ নাম্বারটা দেখো বলি, ইজ দেয়ার এনিবডি অন দ্য রোড। তো প্রশ্নে কি আছে এখন? এনিবডি। তো ইয়েস থাকলে এনিবডির জন্য আমরা কি লিখব? সামবডি। তাহলে আমরা কি বলবো? ইয়েস দেয়ার ইজ সামবডি অন দ্য রোড। জি নাম্বারটা দেখো প্রশ্নে আছে এনিবডি, তাহলে নো থাকলে আমি কি লিখব? নো থাকলে লিখব নো বডি। তো এই যে নো বডি, সামবডি, সামথিং, নাথিং, এগুলো হলো যখন প্রশ্নে আমার থিং থাকবে তখন নো হলে নাথিং লিখব, নো হলে কি লিখব? নাথিং লিখব। তারপরে দেখো ই নাম্বারে আবার নো। এখন প্রশ্নে কি এখানে এনিথিং ছিল না, ছিল কি? এনি ওয়ান। তাই আমাদের উত্তরে নাথিং না লিখে আমি কি লিখেছি? নো ওয়ান। তারপরে দেখো আবার নো আছে, তাহলে এখানে প্রশ্নে কি ছিল? এনিথিং ছিল না, ছিল ই নাম্বারের প্রশ্নে এনি বডি। তাই এনি বডির জন্য আমরা উত্তরে কি লিখেছি? নো বডি।
তো এখন আসো একটু ইয়েস থাকলে আমরা কিভাবে বলবো। যদি ইয়েস থাকে তাহলে প্রশ্নটা আমরা খেয়াল করব যে এনিথিং আছে কিনা। যদি এনিথিং থাকে আর ইয়েস এর জন্য আমরা কি লিখবো, সামথিং। তারপরটা দেখো আবার ডি নাম্বারে ইয়েস থাকলে এখন প্রশ্নে আমাদের কি আছে ডি নাম্বারে, এনি ওয়ান। তাই এনি ওয়ান এর জন্য আমি লিখতে পারি সাম ওয়ান। তারপর এফ নাম্বার দেখো প্রশ্নে কি আছে, এনি বডি। তো এফ নাম্বারে এনি বডির জন্য আমার উত্তরে সাম বডি হবে। এনি বডির জন্য আমার কি হবে, সাম বডি। তো আমরা মনে রাখবো যে ইয়েস থাকলে আমাদের সাম শব্দটি আসবে, আর নো থাকলে অনেক সময় নাথিং হবে বা নো ওয়ান হবে। তো আমরা এইভাবে এই নিয়মটা বুঝে বুঝে আমরা শূন্যস্থানগুলো পূর্ণ করব। তো আশা করি তোমরা এই শূন্যস্থানগুলো সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তো তোমাদের পড়া কি থাকবে একটু তোমরা বলো তো। তোমাদের আজকের পড়া থাকবে ব্রিলিয়ান্ট অ্যাক্টিভ ইংলিশ এই বইয়ের 40 পৃষ্ঠার, দেখো এখানে 5টি প্রশ্ন আছে, আমরা উত্তর সহকারে শিখব। এবং 41 পৃষ্ঠা এখানে দেখো 7টি শূন্যস্থান আছে। আমরা এখানে বোর্ডে শুধু উত্তরের লাইনগুলো লিখেছি, কিন্তু আমরা যখন এসডব্লিউ খাতায় এই শূন্যস্থানগুলো লিখব, এখানে দেখো প্রথম লাইনটা যে প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নের লাইনগুলো প্রত্যেকটা প্রশ্নের লাইনগুলো তুলব এবং নিচে উত্তরের লাইনগুলো লিখে তারপর আমরা শূন্যস্থান পূর্ণ করব। শুধুমাত্র উত্তরের লাইনগুলো আমরা লিখব না, সেই সাথে প্রশ্নগুলো তুলে তারপর উত্তরের লাইনগুলো লিখে আমরা শূন্যস্থান পূর্ণ করব। তো সবাই সুন্দরভাবে তোমাদের এসডব্লিউ খাতাটা কমপ্লিট করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের বাংলা পড়াবো। আমি আজকে তোমাদের পড়াবো তোমাদের বোর্ড বইয়ের 77 পৃষ্ঠা আর 78 পৃষ্ঠা। দেখো বই কিন্তু শেষ, মানে আমরা যদি এই শব্দার্থগুলো আজকে শিখে ফেলি তাহলে আমাদের বোর্ড বইয়ের পড়া শেষ হয়ে যাবে। আজকে আমরা পড়বো 77 আর 78 পৃষ্ঠা। তো দেখো ম্যাম কিন্তু বোর্ডে 77 আর 78 পৃষ্ঠার যে শব্দার্থগুলো আছে সেগুলো লিখে রেখেছি। তোমরা এখন আমার সাথে এই শব্দার্থগুলো পড়ে ফেলবে, ঠিক আছে? চলো আমরা পড়া শুরু করি। দেখো ম্যাম লিখেছি মজাদার। মজাদার অর্থ সুস্বাদু। মধুর। মধুর অর্থ খুব মিষ্টি। মমতা। মমতা অর্থ মায়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ নবীদের মধ্যে সেরা। মিষ্টি। মিঠা। মুক্তিযুদ্ধ। দেশকে স্বাধীন করার লড়াই। মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করার লড়াই। মুক্তি সেনা। স্বাধীনতার জন্য যে লড়াই করে। মুক্তি সেনা স্বাধীনতার জন্য যে লড়াই করে। মুগ্ধ। বিভোর। মুনাজাত। প্রার্থনা। মোদের। আমাদের। মৌমাছি। মধু সংগ্রহকারী পতঙ্গ বিশেষ। মৌমাছি মধু সংগ্রহকারী পতঙ্গ বিশেষ। রহমান। করুণাময় আল্লাহ। রহিম। যার অনেক দয়া। এখানে যে যার কথাটা লেখা হয়েছে দেখো তার উপরে কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া আছে। তোমরা যখন লিখবে তখন কিন্তু অবশ্যই এই যারের মাঝে চন্দ্রবিন্দু দেবে। তারপর দেখো আছে রাত দুপুরে। রাত দুপুরে অর্থ মাঝরাতে। রাত দুপুরে মাঝরাতে। রূপ। শোভা। রূপালী। রূপার মতো। লোভী। অনেক লোভ যার। তারপর দেখো এই পাশে লেখা আছে শত্রু। শত্রু অর্থ দুশ্মন। হেলা। অবহেলা। শেফালি। এক ধরনের ফুল। শেফালি এক ধরনের ফুল। সঞ্চয়। সংগ্রহ। সৎপথ। ভালো কাজের রাস্তা। সৎপথ অর্থ ভালো কাজের রাস্তা। সততা। কাজে ও কথায় সৎ থাকা। সততা শব্দের অর্থ হচ্ছে কাজে ও কথায় সৎ থাকা। সন্ধ্যা। দিন ও রাতের মিল হয় যে সময়ে। আবার বলছি সন্ধ্যা। দিন ও রাতের মিল হয় যে সময়ে। সপ্তাহ। 7 দিন। সারা। শোরগোল বা আলোড়ন। সিদ্ধ। আগুনের তাপে রান্না করা।
সিদ্ধ আগুনের তাপে রান্না করা। সুন্দর ভালো, সুগন্ধ সুবাস, সূর্যি সূর্য, সুরেলা খুব মধুর সুর, সুরেলা খুব মধুর সুর। স্রোত জলের ধারা, স্রোত জলের ধারা। স্বজন আপন লোক, স্বজন আপন লোক। স্বাধীনতা মুক্তি, স্বাধীনতা শব্দের অর্থ মুক্তি। হাক চিৎকার করে ডাকা, হাক চিৎকার করে ডাকা। হাঁটু জল হাঁটু সমান পানি, হাঁটু জল হাঁটু সমান পানি। শহীদ মহৎ কাজে যিনি জীবন দেন, শহীদ শব্দের অর্থ মহৎ কাজে যিনি জীবন দেন। তাহলে ৭৭ আর ৭৮ পৃষ্ঠায় যেই শব্দার্থগুলো আছে আমরা সেগুলো আজকে পড়ে ফেলেছি। আমি এই শব্দার্থগুলোই তোমাদের আজকে বাড়ির কাজ দেব। আমি আশা করব আজকে আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা তোমরা আজকেই শিখে ফেলবে এবং এটা তোমাদের SW খাতায় লিখে নেবে। তো তোমাদের বাংলা ক্লাস আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আগামী ক্লাসে আমার আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা গণিত পড়বো। আর দেখো আজকে আমরা গণিত বোর্ড বই থেকে পড়বো। তো তোমরাও সবাই তোমাদের গণিত বোর্ড বইটা বের করো। তো আজকে আমরা গণিত বোর্ড বইয়ের দেখো 94 পৃষ্ঠাটা পড়বো। তো তোমরাও তোমাদের গণিত বোর্ড বইয়ের 94 পৃষ্ঠা বের করো। তো দেখো আজকে আমরা 94 পৃষ্ঠার কি পড়বো বলো তো? গত ক্লাসে আমি 8 নং, 9 নং এবং 10 নং ডাকের অঙ্ক করেছি। তো আজকে আমরা পড়ব 11 নং এবং 12 নং এই দুটি ডাকের অঙ্ক। তো দেখো 11 নং এর ডাকের অঙ্কটাই আমি বলছি, তোমরাও তোমাদের বই বের করে আমার সাথে সাথে মনোযোগ দিয়ে পড়ো। তো 11 নং এর ডাকটা কি বলেছে বলো তো? একটি পরিবার লবণের 42 গ্রাম সোমবারে এবং 38 গ্রাম মঙ্গলবারে শেষ করে। এই পরিবার লবণের কত গ্রাম ওই 2 দিনে ব্যবহার করেছে? তো আমরা তো আমাদের রান্নাবান্নার কাজে কি লবণ ব্যবহার করি না? এরকম একটা পরিবারও কি করেছে যে সোমবারে সে 42 গ্রাম লবণ শেষ করেছে এবং মঙ্গলবারে 38 গ্রাম লবণ শেষ করেছে। তো এই যে এখানে 2 দিনের কথা বলেছে, তো আমাদেরকে কি বের করতে হবে? ওই পরিবার লবণের কত গ্রাম এই 2 দিনে ব্যবহার করেছে। তো এই 2 দিনেরটা আমরা এখন কি করব বলো তো? যোগ করব। তো প্রথমে আছে সোমবারে, তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? একটি পরিবার, তারপরে লিখব কি? লবণ সোমবারে ব্যবহার করেছে 42 গ্রাম। তো প্রথমে আসো আমরা এটা লেখা শুরু করি। তো পৃষ্ঠা নাম্বার দিয়ে আসো আমরা এটা লিখি। তো কত পৃষ্ঠা বলো তো? 94 পৃষ্ঠা। 94 পৃষ্ঠা, এটা কত নং? 11 নং। 94 পৃষ্ঠার কত নং এটা? 11 নং। তাহলে আমি কি লিখবো প্রথমে? একটি পরিবার লিখে আমি কমা দিলাম। তো এখন আমি কি লিখবো? সোমবারে লবণ ব্যবহার করে, সোমবারে লবণ ব্যবহার করে সোমবার লবণ ব্যবহার করেছে কত গ্রাম বলো তো? একটু বইয়ের দিকে তাকাও, দেখো 42 গ্রাম। তাহলে আমি লিখতে পারি সোমবার লবণ ব্যবহার করেছে 42 গ্রাম। ঠিক আছে। তো সোমবারের পরে কি বার? দেখো ডাকে দেয়া আছে মঙ্গলবার, তাহলে আমি এখানে লিখতে পারি মঙ্গলবারে লবণ ব্যবহার করেছে মঙ্গলবারে লবণ ব্যবহার করেছে কত গ্রাম? 38 গ্রাম। এখন এটা কি করব? যোগ করব। তাহলে আমাদের এখন বের করতে হবে কি? এই পরিবার লবণের কত গ্রাম 2 দিনে ব্যবহার করেছে। তাহলে আমরা লিখতে পারি 2 দিনে লবণ ব্যবহার করেছে
2 দিন কি করে হলো এটা তো আমরা বুঝতেই পেরেছি, তাই না? দেখো, সোমবার একদিন আর মঙ্গলবারকে নিয়ে হলো 2 দিন। তাহলে আমরা লিখতে পারি 2 দিনে লবণ ব্যবহার করেছে এখন আমরা যোগ করব। তো যোগ করার সময় অবশ্যই দেখো, প্রথমে আমি একক সংখ্যাগুলোকে যোগ করব। 8 আর 2 যদি আমি যোগ করি, দেখো 8 এর পরে 9 10। তো আমি 10 এর কত লিখব? 0 লিখব। তাহলে হাতে আছে কত? 1। তাহলে 4 আর হাতের 1 কত হবে? 5। 5 এর পরে থেকে আমি আরো 3 পর্যন্ত গণনা করব। তাহলে 5 এর পরে 6 7 8। তাহলে আমরা এখানে লিখব 8, সাথে গ্রাম লিখব। আর আরেকটা জিনিস, যে তোমরা অনেকেই আছো এভাবে টান দিয়ে অঙ্ক করার সময় যে এখানে গ্রাম লিখে আমি নিচে ডটও দিয়েছি। আবার তোমরা অনেকে কি করো যে 80 এর সাথে গ্রামটা না লিখে আবার নিচে ডটও দিয়ে ফেলো। যখন আমরা টান দিয়ে ফেলবো তখন এই লেখার সাথে এই লেখার কোনো সম্পর্ক নেই, তাই আমাদের কি ডটও দিলে হবে না, আমাদের ভেঙে বানান করে লিখতে হবে। ঠিক আছে? তাহলে উত্তর এটা কত গ্রাম হবে? 80 গ্রাম। বলো তো উত্তর কত গ্রাম? 80 গ্রাম। তাহলে প্রথমে আমরা কি লিখলাম? সোমবারে লবণ ব্যবহার করেছে 42 গ্রাম, এটা ডাকেই দেয়া ছিল। তারপর লাইনে লিখেছি মঙ্গলবারে লবণ ব্যবহার করেছে 38 গ্রাম, এটাও আমাদের ডাকেই দেয়া আছে। তো সুতরাং কি লিখছি? 2 দিনে লবণ ব্যবহার করেছে, এখানে 42 এবং 38 দুটি সংখ্যা যোগ করলে যোগফল হয় 80। তাই আমরা লিখেছি 2 দিনে লবণ ব্যবহার করেছে 80 গ্রাম, উত্তর 80 গ্রাম। তো 11 নম্বর অঙ্কটা আমরা সবাই খাতায় লিখেছি, তাই তো? তো এখন আমরা 12 নংয়ের ডাকটা বলছি। তো দেখো প্রথমে কি আছে? নাসিমা 85 টাকার বই কিনলো। সে দোকানদারকে একটি 50 টাকার নোট ও দুটি 20 টাকার নোট দিল। সে কত টাকা ফেরত পেল? তো নাসিমা যে 85 টাকা দিয়ে বই কিনেছে, তো এখন তো দোকানদারকে আমাদের 85 টাকা দিতে হবে, বা নাসিমা সে দোকানদারকে 85 টাকা দিবে। তো একটা জিনিস খেয়াল করো যে 85 টাকার কি নোট হয়? 85 টাকার কিন্তু নোট হয় না। তাই সে কি করেছে? 2 বারে টাকা দিয়েছে। প্রথমে কি করেছে? 50 টাকার একটি নোট দিয়েছে এবং 20 টাকার দুটি নোট দিয়েছে। তো এখন আমরা প্রথমেই বের করে নিব যে 50 টাকার একটি নোটে কত টাকা হয় এবং 20 টাকার দুটি নোটে কত টাকা হয়। ঠিক আছে? তো তোমাদের কি এই 11 নম্বর অঙ্কটা সবার তোলা হয়ে গেছে? তাহলে আমি এখন মুছে ফেলি। এটা কত নং বলো তো? এখন আসো আমরা 12 নংটা লেখা শুরু করি। তো 12 নংয়ের দেখো প্রথমে আমরা কি নোটগুলো আগে বের করে নিব। তো 50 টাকার একটি নোটে কত টাকা হয় এবং 20 টাকার দুটি নোটে কত টাকা হয়। তো প্রথমে আমরা কি লিখব? পৃষ্ঠা নাম্বার দিয়ে। এখন এটা কত নং বলো তো? 12 নং। তো আমরা এখানে লিখব 12 নং। ঠিক আছে? তো প্রথমে দেখো 50 টাকার কয়টি নোট দিয়েছিল? 50 টাকার একটি নোট। তাহলে আমি লিখতে পারি 50 টাকার একটি নোট। তাহলে 50 টাকার একটি নোট। এখন আমি 50 এর সাথে কতকে গুণ করব? 1 কে। তাহলে দেখো 50 গুণ 1 টাকা। তাহলে 50 কে 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে আমি যে সংখ্যাকেই গুণ করি গুণফল আমার ওই সংখ্যাই হবে। তাহলে 50 একে 50 টাকা। তাহলে 50 টাকার একটি নোটে হলো 50 একে 50 টাকা। এখন বলো তো কত টাকা? এখন দেখো পরেরটা দেওয়া আছে দুটি 20 টাকার নোট দিল। তাহলে এখন লিখব 20 টাকার দুটি নোট। তাহলে এখন আমি 20 এর সাথে গুণ করব 2 কে। তাহলে 20 গুণ 2। তাহলে 20 এর সাথে দেখো 2 কে আমরা একটু গুণ করি, গুণ করে বের করি কত হয়। 2 শূন্য কত হবে? 0। তাহলে 2 2 এ হবে, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 2 এ 4। তাহলে 20 এর সাথে 2 কে গুণ করলে হবে 40 টাকা। তাহলে এখানে ঠিক 50 এর নিচে নিচে আমি কত লিখব? 40 টাকা। ঠিক আছে? তো
আমাদের তো সে নাসিমা তো দোকানদারকে এই দুইটা নোটই দিয়েছিল, 50 টাকার একটা নোট দিয়েছিল এবং 20 টাকার দুটি নোট দিয়েছিল। তো এখন আসো আমরা যোগ করে দেখি যে সে দোকানদারকে কত টাকা দিয়েছিল। তাহলে সুতরাং আমি কি লিখতে পারি, নাসিমা দোকানদারকে দিল। তাহলে নাসিমা দোকানদারকে দিল। সে কত টাকা দিয়েছিল এটা কিন্তু আমরা জানি না, এখন আমরা বের করি। তাহলে 0 0 যোগ করলে কত হবে, 0। ঠিক নিচে নিচে লিখতে হবে যেন স্থানীয় মান ঠিক থাকে। এখন 5 এবং 4 কে আমরা যোগ করব। তাহলে 5 এর পরে থেকে আরো 4 পর্যন্ত করলে দেখো 5 এর পরে 6 7 8 9। তাহলে আমরা এখানে লিখব 9। তাহলে কত টাকা হলো, 90 টাকা। তাহলে দেখো নাসিমা বই কিনেছিল 85 টাকার আর সে দোকানদারকে দিয়েছিল 90 টাকা। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে সে কত টাকা ফেরত পেল। তাহলে সে কত টাকা বেশি দিয়েছিল বলো তো, সে 5 টাকা বেশি দিয়েছিল। তো সে ফেরত পাবে কত টাকা, 5 টাকা। তাহলে এখন অঙ্কটা আমরা কি করব, যোগ করব না বিয়োগ করব বলো তো। এখন আমরা বিয়োগ করব। আর বিয়োগের সময় অবশ্যই কি দেখো এখানে 85 টাকা বেশি না 90 টাকা বেশি একটু বলো তো, 90 টাকাটা বেশি। তাহলে এই লাইনটা আমাদের প্রথমে থাকবে আর নিচে আমরা কি লিখব, নাসিমা বই কিনলো 85 টাকা। তাহলে আসো নিচে লিখি। এখানে যেহেতু নাসিমা লেখা আছে তো আবার আমাদের নাসিমা লেখার দরকার নাই, চাইলে আমরা সে লিখতে পারি। সে বই কিনলো, সে বই কিনলো। সে বই কিনলো কত টাকা, 85 টাকা। তো ঠিক 90 এর নিচে নিচে আমি কত লিখবো, 85 টাকা। তো এখন কি করব, এই 90 থেকে 85 আমরা বিয়োগ করব। দেখো এখন আমাদের সুতরাং এই লাইনে কি লিখতে হবে, সে কত ফেরত পেল। তাহলে আমি লিখতে পারি সে ফেরত পেল, সে ফেরত পেল। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগের সময় আমাদের একটা নিয়ম আছে কি, যে উপরের সংখ্যা থেকে যখন আমি নিচের সংখ্যা বিয়োগ করব তো উপরের সংখ্যাটা দেখো 0 থেকে যখন 5 বিয়োগ করব এই শূন্যটা কি ছোট, তাই যেহেতু শূন্যটা ছোট আমি এই শূন্যকে 10 ধরব। তাহলে 5 আছে 10 হবে কত হলে বলো তো, 5 হলে। তাহলে আমি এখানে কত লিখব, 5। এখন এই যে আমি এই শূন্যকে মনে মনে 1 এনে 10 যে ধরলাম ওই একটাকে আবার 8 এর সাথে এনে যোগ করব। তাহলে 8 আর এই 10 ধরার হাতের এক যদি আনো 9 হয়ে যাবে। তাহলে উপরের সংখ্যাটাও 9 নিচের সংখ্যাটাও 9। তাহলে 9 এর থেকে 9 যদি আমি বিয়োগ করে দেই হবে 0 আর সংখ্যার বাম দিকে 0 বসে না। তাহলে 90 থেকে 85 বিয়োগ করলে বিয়োগফল হবে 5। তাহলে এখানে লিখব টাকা। তাহলে দেখো সে ফেরত পেল কত টাকা, 5 টাকা। উত্তর আমরা লিখব 5 টাকা। উত্তর 5 টাকা। তো দেখো অঙ্কটা আমরা ডাকটা আবার একটু বলি, তারপর অঙ্কটা কিভাবে করলাম আবার একটু বলবো। তো প্রথমে দেখো ডাকটাই ছিল নাসিমা 85 টাকার বই কিনলো। সে দোকানদারকে একটি 50 টাকার নোট ও দুটি 20 টাকার নোট দিল। সে কত ফেরত পেল। তাহলে যেহেতু নাসিমা 85 টাকার বই কিনেছিল, যেহেতু 85 টাকার কোনো নোট হয় না তাই সে দুইবারে নোট দিয়েছিল। তো প্রথমে 50 টাকার একটি নোট কত হয় দেখো, 50 গুণ 1, তাহলে 50 একে 50। তারপর সে দিয়েছিল দুটি 20 টাকার নোট। তাহলে 20 টাকার দুটি নোটে কত হয়, 20 গুণ 2 সমান 40 টাকা। তাহলে দেখো এখন 50 টাকা এবং 40 টাকা দুটি যোগ করলে হলো 90 টাকা। তো এই 90 টাকা কি করেছিল বলতো, নাসিমা দোকানদারকে দিল। সে নাসিমা দোকানদারকে কত টাকা দিল, 90 টাকা। আর সে দেখো প্রথম লাইনে দেওয়া আছে নাসিমা 85 টাকার বই কিনলো। তো তাহলে আমরা নিচে লিখলাম সে বই কিনলো 85 টাকার। তাহলে এই যে দোকানদারকে দিয়েছিল 90 টাকা আর সে বই কিনলো 85 টাকা। কোনো জিনিস কিনলে কি টাকা খরচ হয়ে যায় বা টাকা কমে যায়, আর এই কমে যাওয়া জিনিসটা আমরা বিয়োগ করে বের করি। তো
তো সুতরাং এর লাইনে আবার লিখলাম কি, সে ফেরত পেল 5 টাকা। তো উত্তর 5 টাকা। সবাইকে আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসের আমাদের কি পড়া থাকবে একটু বলো তো তোমরা। আজকে দেখো আমাদের গণিত বোর্ড বইয়ের 94 পৃষ্ঠার 11 নং এবং 12 নং এই দুটি ডাকের অঙ্ক আমরা খুব ভালোভাবে পড়বো, শিখবো এবং SW খাতায় লিখবো। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।